আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? একটু কথাবার্তা বলি ছোট করে। পলাশীর সূর্যাস্ত যেদিন হলো 1757 সালের 23শে জুন, নবাব সিরাজউদ্দৌলার রাজধানী ছিল মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের সাধারণ মানুষ জানেও না নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছে না যুদ্ধ হয়েছে নাকি, মানে এতটা আসলে ওই অঞ্চলের মানুষ রাজনৈতিকভাবে সচেতন ছিল না। মুর্শিদাবাদ ওই অঞ্চলে মুসলমানের সংখ্যাও ছিল কম, নবাব ছিল মুসলমান, তাই না? নবাবের বিরুদ্ধে যারা ছিল, যেমন মীর জাফর আলী খান, ওনার টার্গেট ছিল তো আসলে দেশ বিক্রি করে দেওয়া না। ওনার টার্গেট ছিল যে উনি এত বড় বড় কাজ করছেন, উনি আলীবর্দী খানের আত্মীয়ও বটে, তো সে এবং প্রবীণ একজন ব্যক্তি, সেই হিসেবে আলীবর্দী খানের পরে তিনিই হবেন নবাব, এই স্বপ্নে তিনি বিভোর ছিলেন। এই স্বপ্ন ভঙ্গ হয়ে গেল হচ্ছে সিরাজউদ্দৌলাকে যখন দেওয়া হইল। সিরাজউদ্দৌলা আসলে নবাব হওয়ার যোগ্য ছিলেন না, এটা পরিষ্কার কথা। নাতি সেই হিসেবে দিয়েছেন, কিন্তু যোগ্য মীর জাফর আলী খানই ছিলেন। মীর জাফর আলী খানের একটা বড় দাগের সাকসেস ছিল হচ্ছে যে মগের মুল্লুক বলি আমরা, মগদেরকে দমন করছিলেন মীর জাফর আলী খান। তো ওনাকে যদি দেয়া হইতো তাহলে হয়তো এই অঞ্চলের ইতিহাস অন্যভাবে লেখা হইতো। তো এখন আমি যে বিষয়টা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে সিরাজের পতন হলো, তারপরে 100 বছর, 1857 সালে এক ভয়াবহ বিদ্রোহ হইল, সেটার নাম কি সিপাহী বিদ্রোহ হিসেবেই তো আমরা চিনি। তো এই সিপাহীরা তো ব্রিটিশ রাজের অধীনেই চাকরি বাকরি করতেন, তারাই বিদ্রোহ করে বসলেন। এরকম পরিস্থিতিতে আপনার ব্রিটিশ অ্যালান অক্টাভিয়ান হিউম, খুব সম্ভবত নামটা অনেকদিন ধরে পড়াশোনা করা হয় না তো, অ্যালান অক্টাভিয়ান হিউম, উনি আগেই পরিকল্পনা করে রাখতেছিলেন যে এই অঞ্চলে আসলে একটা রাজনৈতিক দল হওয়া দরকার, একটা ডেমোক্রেটিক ওয়েতে তারা আন্দোলন করবে, মানে একটু পুতু পুতু টাইপের আন্দোলন, বুঝছেন? মানে এরকম মার কাট বিদ্রোহ হবে না, যুদ্ধ হবে না। তারা এসে ধরেন একটা মানপত্র নিয়ে আসবে, একটা কাগজ নিয়ে আসবে, অ্যাসেম্বলিতে যাবে, তর্ক বিতর্ক করবে, এরকম টাইপের। তো এরকম যখন করলেন, কংগ্রেস তৈরি হলো, উনিই কংগ্রেস তৈরি করলেন। কংগ্রেস তৈরি করলেন কিন্তু একজন ব্রিটিশের হাত দিয়ে কংগ্রেস তৈরি হলো 1885 সালে, যদি আমি ভুল না করে থাকি। তো 1885 সালে 72 জনের প্রথম সেশন, মানে প্রথম যে মিটিংটা হলো যাতে, সেখানে 72 জন ছিলেন, এবং এখানে ম্যাক্সিমামই ছিলেন হচ্ছে বাবু, ধনিক শ্রেণী, হিন্দুদের ভিতরে যারা উচ্চ বর্ণের ধনিক শ্রেণী, যারা ব্রিটিশদের কাছে বিশ্বাসের পরীক্ষায় পাশ করা লোক, তারা পার্টিসিপেট করলেন কংগ্রেসে। তো এই কংগ্রেস সঙ্গত কারণে এই মুসলমানদের যে মানে স্বার্থের জায়গা, মুসলমানদের যে কথা বলার যে জায়গাটা, মুসলমানদের চিন্তা চেতনাকে ধারণ করার যে বিষয়টা, এটা তো কংগ্রেসে থাকবে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। সেটা থাকেও নাই। মুসলমানদের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন কংগ্রেসের ভিতরে দেখতে পায় নাই মুসলিম নেতারা। এই জন্য পরবর্তীতে কংগ্রেস থেকে কিন্তু অনেকেই বেরিয়ে আসছেন, তার মধ্যে একজন হচ্ছেন গ্রেটেস্ট কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ। এই আলাপটা এখন করবো না আজকে। আমি যেটা বলতে চাচ্ছি যে এই অঞ্চলের মানুষ, মানে আমাদের এই তৎকালীন পূর্ব বাংলা, বর্তমান স্বাধীন বাংলাদেশ, এই অঞ্চলের মানুষ আরও 200 বছর বা তার আগের থেকেই ছিল কি স্বাধীন চেতা ছিল, সাহসী ছিল, রাজনৈতিকভাবে সচেতন ছিল। ফলে 1 বছরের ব্যবধানে 2টা ঘটনা ঘটছে বড় দাগে। যদি আপনি হিন্দুস্তানের দিকে তাকান, হিন্দুস্তানে মুসলিম অধ্যুষিত অঞ্চল হায়দ্রাবাদ ছিল, আজকের যেটা পাকিস্তান, পাঞ্জাবের একটা অংশ, বেলুচিস্তান, সিন্ধু, মানে পাকিস্তান অংশে যে 4টা স্টেট গেছে বা অন্যান্য যা আছে এইগুলা, তারপরে ভারতের জম্মু কাশ্মীর, মানে কাশ্মীর অঞ্চল, তারপরে আপনার আছে এরকম ঝাড়খণ্ড, বিভিন্ন জায়গায় আছে। দিল্লিতে ওই সময় বোধহয় মুসলিম ছিল।
তো যাই হোক, আমি যেটা বুঝাইতে চাইছি যে হিন্দুস্তানের বিভিন্ন জায়গায় কিন্তু মুসলমান ছিল, এবং আমাদেরকে তো কম শিক্ষিত অশিক্ষিত বলা হয়তো, তারা বেশ উঁচু উঁচু শিক্ষিত ছিল। কিন্তু তারা কি আমাদের মতো রাজনৈতিক সচেতন ছিল? তারা কি আমাদের মতো স্বাধীনচেতা ছিল? ইতিহাস কিন্তু সেটা বলে না। ইতিহাস কি বলে? ইতিহাস বলে যে আমরাই স্বাধীনচেতা এবং রাজনৈতিক সচেতন ছিলাম, সাহসী ছিলাম। তিতুমির এই অঞ্চলের ছেলে, দুদুমিয়া এই অঞ্চলের ছেলে, হাজী শরিয়তুল্লাহ এই অঞ্চলের ছেলে, তারপরে সত্যপীর এই অঞ্চলের ছেলে, মুসা শাহ এই অঞ্চলের ছেলে, তাই না? তো এইসব হয়েছে, আন্দোলনগুলো হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী এই অঞ্চল দিয়ে, শরীয়তপুরে মানে গ্রেটার ফরিদপুর এই অঞ্চল দিয়ে হয়েছে আন্দোলন। তো বড় দাগের মোটা দুইটা সাকসেস কি? একটা হচ্ছে যে 1905 সালে বঙ্গভঙ্গ হয়ে যাওয়া। উপমহাদেশের ভিতরে, উপমহাদেশ শব্দটা আসলে ওই সময়ের জন্য পারফেক্ট নয়, এটা হিন্দুস্তান। হিন্দুস্তানের আর কোনো অঞ্চল কিন্তু আমাদের মধ্যে এরকম আলাদা হয় নাই, আলাদা হইতে পারে নাই, হইতে চাইলেও পারে নাই, অথবা হয় নাই। যাই হোক, বেঙ্গল প্রেসিডেন্সি তখন যেটা ছিল, দুই পূর্ব এবং পশ্চিম বাংলা, আসাম, সম্ভবত বিহারও ছিল। তো এই বেঙ্গল প্রেসিডেন্সি ভেঙে পূর্ব বাংলা কিন্তু আলাদা হয়ে গেল। পূর্ব বাংলা আলাদা হয়ে লাভ হইল কার? পূর্ব বাংলার মুসলমানদের লাভ হয়েছে। কলকাতা কেন্দ্রিক হিন্দু যারা, তাদের কিন্তু লাভ হয় নাই। তারা নির্ভরশীল ছিল পূর্ব বাংলার কাঁচামালের উপরে, পূর্ব বাংলার শ্রমের উপরে। তারা যখন পূর্ব বাংলা আলাদা হয়ে গেল, তখন তাদের জমিদারি সব গেল, তাদের অর্থ উপার্জনের পথ রুদ্ধ হয়ে গেল। যেটা এই যে হালামলে হয়েছে, হালামলে যেমন বাংলাদেশের মানুষ ভারত যা, কলকাতা যা বন্ধ করে দিয়েছে, কলকাতার অবস্থা কিন্তু খারাপ, তাদের আয় উন্নতি কমে গেছে। এটা সেই 200 বছর আগে এরকমই ছিল। তো যাই হোক, সেখান থেকে তারা বের হয়ে আসতে পারে নাই। তো দুইটা সাকসেস কি? একটা হচ্ছে 1905 সালে বঙ্গভঙ্গ হয়ে যাওয়া, এবং 1906 সালে ঢাকায়, আজকে শাহবাগে, সেখানে স্যার সলিমুল্লাহ প্রস্তাব করলেন মুসলিম লীগ নামক একটা দলে, যেখানে মুসলিম লীগ হচ্ছে মুসলমানদের স্বার্থ রক্ষা করবে। তো 1906 সালে প্রতিষ্ঠিত হইল মুসলিম লীগ। তো মুসলিম লীগটা হচ্ছে যে আপনার করাচিতে হইতে পারতো, ইসলামাবাদে হইতে পারতো, হায়দ্রাবাদে হইতে পারতো, এইসব জায়গায় কিন্তু হয় নাই। এবং আরও মজার ব্যাপার হলো, মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন সময় যে নেতারা ঢাকা ছিলেন, একজন মাত্র ছিলেন বাঙালি। তিনি হচ্ছেন এই প্রস্তাবকারী স্যার সলিমুল্লাহ। আর বাকি সবার বাড়ি তৎকালীন হিন্দুস্তান, ভারতের বিভিন্ন জায়গায়। ইন্টারেস্টিং না বিষয়টা? তো মুসলিম লীগের জন্ম হয়েছে ঢাকায়, এবং এই পূর্ব বাংলা স্বাধীন মানে বঙ্গভঙ্গ হইল 1905 সালে। ওইটা ছিল পূর্ব বাংলার মুসলমানদের প্রথম স্বাধীনতা, কিন্তু সেই স্বাধীনতাটা 1911 সালে শেষ হয়ে গেছে। এরপরে আমাদের মানে পিওর স্বাধীনতা যেটা, মানে মুসলিম লীগের নেতৃত্বে যে স্বাধীনতাটা আসছে, সেটা হচ্ছে 47-এ। তার মানে হচ্ছে যে আপনার 47 থেকে আমাদের ইতিহাসের নির্মাণ শুরু করার সুযোগ নাই। আমাদের ইতিহাসে নির্মাণ শুরু করতে 1905 সালে, অথবা আরও মোটা থেকে যদি বলতেছি, আমাদের ইতিহাস নির্মাণ শুরু করতে হবে 1857 সালে। আরও ক্লিয়ার করতে যদি চাই, বেসমেন্টের উপর যদি দাঁড়াতে চাই, তাহলে আমাদের ইতিহাসের নির্মাণ শুরু হবে 1757 সাল থেকে। 1757 সালে যদি নবাব সিরাজউদ্দৌলা না থাকতেন, যদি মীর জাফর আলী খান থাকতেন, তাহলে ইতিহাসের গতিবিধি হইতো অন্যদিকে। পরিষ্কার কথা। নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হওয়ার ভিতর দিয়ে 1757 সালের পরে আমাদের ইতিহাসের নির্মাণ আজকে পর্যন্ত আসছে। অতএব ইতিহাসের নির্মাণ হঠাৎ করে তো হয় না। প্রত্যেকটা পাটাতনকেই শক্ত একটা ভিত দিতে হবে, সেটাকে স্বীকার করতে হবে। আমাদের ইতিহাসের নির্মাণ শুরু হয়েছে 1757 থেকে, 1857 হয়ে 1905, তারপর 1947, এরপরে আমাদের মহান গৌরবের 1971, এবং সর্বশেষ আমাদের রক্তাক্ত গণ অভ্যুত্থানের বিপ্লবী 2024। ইতিহাসের এই ধারাবাহিকতাকে আমাদের স্বীকার করতে হবে। আমাদের স্বীকার করতে হবে যে আমাদের যে পূর্বপুরুষ, যাদেরকে আমরা কৃষক বলি, অশিক্ষিত বলি, তারা শিক্ষিত ছিলেন, স্বশিক্ষিত ছিলেন, স্বাধীনচেতা ছিলেন। সেই স্টিংস আমরা ক্যারি করতেছি, সেই জিন আমরা ক্যারি করতেছি। এই জন্য আমাদের ভিতর সেই স্বাধীনতার তেজ আছে, সেই রাজনৈতিক সচেতনতা আছে। নাহলে আমরাও হিন্দুস্তানের অন্যান্য অঞ্চলের মতন বেদামাসের মতোই থাকতাম। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।